নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা হবে, অর্থাৎ জুন মাসের 10 তারিখে আমরা আলোচনা করব শেয়ার বাইব্যাক নিয়ে। আমরা জানবো যে শেয়ার বাইব্যাক কি হয় এবং জিপিআইএল অর্থাৎ গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাতস লিমিটেড তারা সম্প্রতিকালে ঘোষণা করেছে যে তারা আবার আরেকটি শেয়ার বাইব্যাক করতে চলেছে এবং 15ই জুন অর্থাৎ শনিবার তারা এই শেয়ার বাইব্যাকের জন্য একটা বোর্ড মিটিং রাখবে, যেখানে একটা রেজলিউশন নেওয়া হবে যে তারা কতটা শেয়ার বাইব্যাক করবে, অর্থাৎ কত শতাংশ তারা শেয়ার কিনে নেবে সাধারণ ইনভেস্টার্সদের কাছ থেকে। সেইটা নিয়ে আজকের আলোচনা হবে এবং এই ধরনের শেয়ার বাইব্যাক কি আদৌ বিনিয়োগকারীদের কোনোভাবে উপকার করে কিনা সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা দেখে নেব যে এই বছরে অর্থাৎ 2024 অন্যান্য কোনো কোম্পানি তারা শেয়ার বাইব্যাক করেছে কিনা এবং শেয়ার বাইব্যাকের পর তার কোনো চেঞ্জেস এসছে কিনা শেয়ার প্রাইসে, সেটা উঠেছে না নেমেছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। সুতরাং শুরু করা যাক আজকের আলোচনা শেয়ার বাইব্যাক নিয়ে এবং পার্টিকুলারলি জিপিআইএল এর যে সিদ্ধান্ত তারা নিতে চলেছেন শেয়ার বাইব্যাক নিয়ে, সেটা নিয়ে আজকের আলোচনা। দেখুন, প্রথম কথা হচ্ছে এইটা খুব মজার ব্যাপার হচ্ছে জিপিআইএল আগের বছরই একটি শেয়ার বাইব্যাক করেছিল এবং এই বছর আবার তারা একটি শেয়ার বাইব্যাকের সিদ্ধান্ত নিয়েছে। এবার গত বছর তারা কি করেছিল, গত বছর তারা মোটামুটি 250 কোটি টাকার শেয়ার তারা বাইব্যাক করে নিয়েছিল, কিনে নিয়েছিল এবং ভায়া টেন্ডার অফার রুট। এবার আমি বলে দেবো যে টেন্ডার অফার রুট কাকে বলে, ওপেন মার্কেট রুট কাকে বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই কোম্পানিটির ফেস ভ্যালু 5 টাকা এবং এরা সেই বছর অর্থাৎ 2023 সালে 3.66% তারা মোট ইকুইটি শেয়ার তারা কিনে নিয়েছিল এবং সেই সময় শেয়ারের দাম ছিল 500 টাকা প্রতি শেয়ার, অর্থাৎ যে দামে তারা শেয়ারটা বাইব্যাক করেছিল। এবার একটা আমি করছি, এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমি কোট করছি। তারা বলছেন যে দিস স্মল ক্যাপ আয়রন অ্যান্ড স্টিল ফার্ম plans share buyback, stock up 187% in 1 year. The board of directors of Godavari Power and Ispat are scheduled to meet on Saturday, June 15, 2020 to consider and approve a proposal for buyback of equity shares. এটা বিজনেস স্ট্যান্ডার্ড তারা এই খবরটা দিচ্ছে। এবার চলে আসি হচ্ছে শেয়ার বাইব্যাক কি। দেখুন, যে কোম্পানি যখন নিজের শেয়ার আবার নিজেরাই কিনে নেয়, কাদের কাছ থেকে কেনে, এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার্স রয়েছেন তাদের কাছ থেকে যখন কেনে তখন সেটাকে বলা হয় শেয়ার বাইব্যাক। সাধারণত মার্কেটে একটি নির্দিষ্ট দিনে যে দামে শেয়ারটি বিক্রি হচ্ছে বা কেনাবেচা চলছে তার থেকে ইউজুয়ালি একটা প্রিমিয়ামে অর্থাৎ তার থেকে বেশি দামে শেয়ার কিন্তু এই কোম্পানি কিনে নিতে তারা কোম্পানি কিনে নেয়, ইউজুয়ালি এটা প্রিমিয়াম অর্থাৎ তার থেকে বেশি দামে। এবার সেটা হচ্ছে যে আগেই বলেছি যে দুভাবে তারা শেয়ার কিনতে পারেন, হয় একটা ওপেন মার্কেট অথবা তারা কিন্তু টেন্ডার অফার করেও কিন্তু তারা এই শেয়ার বাইব্যাক করতে পারেন এবং একটি নির্দিষ্ট দামে তারা অবশ্যই বলেন যে এই নির্দিষ্ট দামে আমরা এই শেয়ারটি কিনে নেব। এবার হচ্ছে যে এই শেয়ার বাইব্যাকের জন্য অ্যাপ্রুভাল প্রয়োজন হয়। কিরকম, একটা হচ্ছে স্পেশাল রেজলিউশন অথবা বোর্ড রেজলিউশন এবং শেয়ার বাইব্যাকের সিদ্ধান্ত নেওয়ার পর 1 বছরের মধ্যে কিন্তু যে শেয়ার বাইব্যাকের যে প্রপোজাল সেটা কিন্তু সম্পূর্ণ করতে হয়, অর্থাৎ 1 বছরের মধ্যে সমস্ত এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সদের কাছ থেকে তারা যে পার্সেন্ট শেয়ার কিনতে চাইছেন সেটা কিনে নিতে হয়। এইবার এর ফল কি, এর অ্যাডভান্টেজেস কি, কেন কোম্পানি শেয়ার কিনে নেন? প্রথম কথা হচ্ছে এটা এনহান্সেস শেয়ার হোল্ডার্স ভ্যালু, অর্থাৎ ধরুন মোটামুটি 100টি শেয়ার রয়েছে, এবার কোম্পানি যদি সিদ্ধান্ত নেয় এর মধ্যে 10টা শেয়ার কিনে নেবে, তাহলে বাকি থাকবে 90টা শেয়ার। অর্থাৎ আগে প্রত্যেকজন শেয়ার হোল্ডারের কাছে একটা করে শেয়ার ছিল, এখন এক একজন শেয়ার হোল্ডারের কাছে শেয়ারের ভ্যালু বেড়ে যাবে 100/90, অর্থাৎ প্রায় 11 তাদের 1.1% মতন কিংবা 1.1 ভাগ শেয়ার কিন্তু তাদের কাছে চলে আসবে, অর্থাৎ তাদের কাছে শেয়ারের ভ্যালু বেড়ে যাবে। এই কারণে এটা শেয়ার বাইব্যাক খুব গুরুত্বপূর্ণ হয়। সুতরাং ইপিএস বেড়ে যাবে, পাশে আর্নিংস পার শেয়ার বেড়ে যাবে। যদি শেয়ারের সংখ্যা কমে যায় খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা শেয়ারে যে আর্নিংস হচ্ছে সেটাও বেড়ে যাবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে
যারা অনেক সময় হস্টাইল টেক ওভার হয়, যেমন এনডিটিভিতে হয়েছিল, ঠিক সেরকম এই ধরনের হস্টাইল টেক ওভারকে কাউন্টার করার জন্যে প্রোমোটাররা তাদের শেয়ার হোল্ডিং বাড়ান। কিভাবে শেয়ার হোল্ডিং বাড়ান? এই শেয়ার বাইব্যাক যে পদ্ধতিটা, তার মাধ্যমে। এই যে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা কোম্পানি তখনই কিন্তু শেয়ার বাইব্যাক করতে পারে যখন তার কাছে ফ্রি রিজার্ভস থাকে। তা না করলে কিন্তু সে শেয়ার বাইব্যাক করার কিন্তু ক্ষমতা তার দেখায় না। একটি কোম্পানি পরপর 2 বছর শেয়ার বাইব্যাক করছে, তার মানে কিন্তু কোম্পানিটা কিন্তু ইকোনমিক্যালি ভীষণ স্ট্রং এবং সলভেন্ট। সেই কারণেই তার ক্ষমতা সে দেখাতে পারছে সমস্ত শেয়ার বাইব্যাক করে, অর্থাৎ তার কাছে টাকা রয়েছে, প্রচুর টাকা, যেটা সে কি করছে, ইউটিলাইজ করছে শেয়ারের সংখ্যা কমিয়ে এনে এবং শেয়ার হোল্ডারদের প্রতি শেয়ার ভ্যালু ইনক্রিজ করিয়ে। এইবার এছাড়া ইনভেস্টাররা কিভাবে এখান থেকে এই স্টক বাইব্যাক থেকে বেনিফিট করতে পারেন? ধরুন, মনে করুন, তর্কের খাতিরে বলছি, ধরুন একটি কোম্পানির শেয়ারের দাম 100 টাকা। এবার কোম্পানি অ্যানাউন্স করলো যে তারা মোট 10% অবধি তারা শেয়ার বাইব্যাক করে নেবে এবং প্রত্যেক শেয়ার তারা কিনেবে 115 টাকা করে। এবার ধরে নিয়ে যদি একজন শেয়ার হোল্ডার তিনি বলেন যে কোম্পানিকে বলেন যে আমার শেয়ার হাতে থাকা শেয়ারগুলো তোমরা নিয়ে নাও 115 টাকা করে, ফলে কি হলো, তার অ্যাকচুয়ালি কিন্তু যে এক্সিস্টিং যে মার্কেট প্রাইস তার থেকে 15% বেশি দামে সে কিন্তু শেয়ারটা বিক্রি করে দিতে পারছে, অর্থাৎ তার কিন্তু ক্যাপিটাল গেইন হচ্ছে, 15% কিন্তু সে অতিরিক্ত লাভ করছে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যারা শেয়ার টেন্ডার করতে চান না বা শেয়ার বাইব্যাকের জন্য কোম্পানিকে দিতে চান না, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, তাদের ক্ষেত্রে যে সুবিধাটা হয় যে আর্নিংস পার শেয়ার বেড়ে যায়, অর্থাৎ তার কোম্পানির শেয়ারগুলো অত্যন্ত ভ্যালুয়েবল হয়ে ওঠে। এইবার আরেকটা প্রশ্ন, যে একটা কোম্পানি কেন বাইব্যাক করে? একটা কোম্পানি এই কারণে বাইব্যাক করে যে সে কোম্পানি তার 1 নম্বর হচ্ছে ইনভেস্টার কনফিডেন্স বৃদ্ধি করে, আবার বলছি যে প্রমোটারদের শেয়ার হোল্ডিং বৃদ্ধি করে, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ধরনের কোম্পানিজগুলো, এর ফলে কিন্তু যখন তারা এই ধরনের স্ট্রং ইকোনমিক সলভেন্সি দেখাচ্ছে বা তারা যে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা ইকোনমিক্যালি সলভেন্ট, তখন কিন্তু বিনিয়োগকারীরা আরও বেশি আকৃষ্ট হয়, এফআইআইসরা আকৃষ্ট হয়, ডিআইআইসরা আকৃষ্ট হয়। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপর শেয়ার বাইব্যাক কখন করা হয়? এটাকে বলা হয় যে এক ধরনের ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলা হয় এই ধরনের শেয়ার বাইব্যাক, যে কোম্পানি নানা কারণে, আবার বলেছি, যখন তাদের কাছে অতিরিক্ত ক্যাশ রিজার্ভস রয়েছে, তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিয়ে বা ডিভিডেন্ড বিনিয়োগকারীদের দিয়েও তাদের কাছে যখন অতিরিক্ত ক্যাশ থাকে, তখন তারা চেষ্টা করে যে শেয়ারের সংখ্যা কমিয়ে এনে শেয়ার হোল্ডারদের ভ্যালু বাড়ানো। তারপর রয়েছে যে এর আগেও বলেছি যে হস্টাইল টেক ওভারের এগেনস্টে তারা লড়াই করে। 3 নম্বর হচ্ছে মার্জার এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে কিন্তু কোম্পানি এই ধরনের শেয়ার রিপারচেজ করতে থাকে। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তাদের কিন্তু ক্যাপিটাল বেস ইনক্রিজ করার প্রয়োজন থাকে না। এবার একটু আলোচনা করি যে টেন্ডার অফার কাকে বলে, ওপেন মার্কেট অফার কাকে বলে। ওপেন মার্কেট অফার আর কিছুই না, সেক্ষেত্রে একটি কোম্পানি যখন ইচ্ছে করে, তখন যারা স্টক এক্সচেঞ্জে একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইছে, তখন তাদের কাছ থেকে কিন্তু কোম্পানি এই শেয়ারসগুলো কিনে নেয়। এর জন্য কোনো নির্ধারিত ডেট নেই, সে যখন ইচ্ছে তখন অবশ্যই সে একটা দিন ঘোষণা করে যে এরপর থেকে আমরা শেয়ার কিনতে শুরু করব, এবং ওপেন মার্কেট অফারের মাধ্যমে সে কিন্তু যখনই সুযোগ পায় তখন কিন্তু যারা বিক্রি করতে চাইছে তাদের কাছ থেকে কিনে নেন। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে টেন্ডার অফার, মানে হচ্ছে তারা অলরেডি একটি ওপেন ডেট এবং একটি ক্লোজ ডেট দিয়ে দেবে যে এর মধ্যে আপনাকে সুযোগ দিচ্ছি, আপনারা আমাদের শেয়ার টেন্ডার করুন, আমরা আপনাদের কাছ থেকে কিনে নেব। ওই নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু কোম্পানিকে বিনিয়োগকারীদের নিজেদের হাতে থাকা শেয়ার দিতে হয় যদি তারা শেয়ার বাইব্যাকের অপরচুনিটি নিতে চান। তো এটা গেল একটা, এবং একটা নির্দিষ্ট দাম কিন্তু তারা দিয়ে দেন যে এই দামে কিন্তু এই স্পেসিফিক দামে আমরা সেই শেয়ারসগুলো কিনে নেব। এইটাই হচ্ছে মানে টেন্ডার অফার। এবং সেক্ষেত্রে বারবার বলছি যে প্রাইস তারা যেটা কোট করে সবসময় সেটা মার্কেট প্রাইসের থেকে বেশি হওয়া উচিত, ইউজুয়ালি বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে অবশ্য যারা এই ধরনের শেয়ার বাইব্যাকে নিজেদের শেয়ার টেন্ডার করতে চাইছেন, তাদের কিন্তু ওই রেকর্ড দিন, অর্থাৎ যেদিন কোম্পানি বলছে যে আমরা তোমার কাছ থেকে শেয়ার কিনে নেব, সেই দিন কিন্তু তার ডিপিতে অবশ্যই এই শেয়ারসগুলোকে থাকতে হবে, তবেই মাত্র তারা তাদের শেয়ার কিন্তু তারা টেন্ডার করতে পারবেন। এটা গেল একটা। আর এরপর হচ্ছে যে
এরপর আমি যেটা বলছিলাম যে আরেকটা যেটা দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে স্পেশাল রেজলিউশন এবং বোর্ড রেজলিউশন। দেখুন, বোর্ড রেজলিউশন সাধারণত বা অর্ডিনারি রেজলিউশন হলে একটা কোম্পানি যখন 10% অবধি শেয়ার, নিজের কোম্পানির শেয়ার কিনে নিতে চাইবে, তখন তাদের 51% কিন্তু অ্যাপ্রুভ শেয়ার হোল্ডার্স অ্যাপ্রুভাল লাগে। কিন্তু যদি তারা 25%, 10%-এর বেশি তারা শেয়ার কিনে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল রেজলিউশন লাগে এবং 75% শেয়ার হোল্ডারদের কিন্তু অ্যাপ্রুভাল লাগে। এটা বলে নেওয়া দরকার। এবং আরেকটা মজার ব্যাপারটা হচ্ছে যে একটা অর্ডিনারি, আমি যেটা বললাম যে এই যে অর্ডিনারি রেজলিউশনটা একটা কোম্পানি নিচ্ছে 10% অধিক শেয়ার কেনার ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু সেটা 10% অফ কিসের, 10% অফ দ্য টোটাল পেড আপ ক্যাপিটাল এবং ফ্রি রিজার্ভস, অর্থাৎ খুব সোজা কথা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের 10% অবধি একটা কোম্পানি শেয়ার বাইব্যাক করতে পারে থ্রু অর্ডিনারি রেজলিউশন। কিন্তু যখনই 10%-এর বেশি ইকুইটি ক্যাপিটালের যদি তারা শেয়ার বাইব্যাক করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের স্পেশাল রেজলিউশন নিতে হবে। এবং সেবি ম্যান্ডেট করে দিয়েছে একটা কোম্পানি কখনোই তার টোটাল পেড আপ ক্যাপিটাল এবং ফ্রি রিজার্ভসের 25%-এর বেশি তারা বাইব্যাকের জন্য অফার দিতে পারবেন না। তারপর এবার সেবি গাইডলাইন খুব গুরুত্বপূর্ণ। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা বেশ কিছু রুলস এবং গাইডলাইন্স দিয়ে রেখেছে যে কিভাবে শেয়ার বাইব্যাক হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সেবির প্রথম চিন্তা হচ্ছে যে শেয়ার হোল্ডার্সদের সুরক্ষা আমরা কিভাবে দেব। সুতরাং তারা বেশ কিছু রুলস দিয়েছেন, সমস্ত ডেফিনেটলি প্রচুর রুলস এবং রেজলিউশনস রয়েছে, এবং গাইডলাইন্স রয়েছে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো নিয়ে আলোচনা করছি। ইচ্ছা করলে আপনারা যে কোনো কোম্পানির ওয়েবসাইটে হোক বা যে কোনো ফিনান্সিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বাইব্যাকের সেবির গাইডলাইন্সগুলো পড়ে নিতে পারেন। এবার প্রথমটা আসছে হচ্ছে সেবির গাইডলাইন এবং রুলস হচ্ছে ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার বাইব্যাক। আগেই বলে দিয়েছি যে 25% কিংবা তার কম টোটাল পেড আপ ক্যাপিটাল এবং ফ্রি রিজার্ভসের বেশি তারা কিন্তু শেয়ার বাইব্যাক করতে পারবে না। 2 নম্বর হচ্ছে সিকিউরড এবং আনসিকিউরড ডেটস, যাকে বলে সোজা কথায় হচ্ছে ঋণ। কোম্পানি যে পরিমাণ ঋণ রেখেছে, সেই ঋণটা যদি মোট টোটাল পেড আপ ক্যাপিটাল এবং ফ্রি রিজার্ভস অর্থাৎ ইকুইটি ক্যাপিটালের থেকে দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সেবি সেই কোম্পানিকে অ্যালাউ করে না শেয়ার বাইব্যাকের জন্য। মানে ডেট টু ইকুইটি রেশিও যখনই 2:1 হবে, তখনই কিন্তু সেবি সেই কোম্পানির কিন্তু বাইব্যাক অফার আটকে দেয়। তারপর হচ্ছে একটা কোম্পানি কখনোই পার্টলি পেড শেয়ার্সের জন্য টেন্ডার ডাকতে পারে না, কেবলমাত্র ফুললি পেড আপ শেয়ার্সের জন্য কিন্তু তারা এই ধরনের শেয়ার বাইব্যাক অফার কিন্তু দিতে পারে। এরপর হচ্ছে কোম্পানি নিজের শেয়ার কখনো কিন্তু এই বাইব্যাকে কিনতে পারবে না, সেটা তার সাবসিডিয়ারির মাধ্যমেও সে কিনতে পারবে না, এবং খুব স্বাভাবিকভাবে নিজেদের অন্যান্য ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে কিন্তু তারা নিজেদের শেয়ার কিন্তু বাইব্যাক করাতে পারবে না। এটাও সেবির 1 নম্বর আরেকটা নিয়মের মধ্যে পড়ছে। এবার কত দিনের মধ্যে এই শেয়ারটা কিনে নিতে হবে বা বাইব্যাক করতে হবে, সেটা হচ্ছে যে 1 বছরের মধ্যে যখন কোম্পানি ঘোষণা করবে যে তারা শেয়ার বাইব্যাক করতে চলেছে, তার 1 বছর রেজলিউশন নেওয়ার 1 বছরের মধ্যে কিন্তু তাদের শেয়ার কিন্তু বাইব্যাক এটা কমপ্লিট করতে পারবে। এইবার চলে আসি সেই ধরনের শেয়ার্স, সেই ধরনের কোম্পানি যারা এই বছরে 2024-এ নিজেদের শেয়ার বাইব্যাক করার অফার দিয়েছিল, এবং বর্তমানে সেই সময় যখন তারা অফার দিয়েছিল তখন দাম কি ছিল, বর্তমানে আজকের অর্থাৎ 10 তারিখ জুন মাসে 2024-এ তার দাম কিরকম দাঁড়িয়েছে। সমস্ত মনে রাখতে হবে যে শেয়ার বাইব্যাক হলেই সমস্ত কোম্পানির শেয়ার মানে দুর্দার করে দৌড়াবে বা ঊর্ধ্বমুখী হবে এমন কোনো মানে নেই। শেয়ার বাইব্যাক হলেও শেয়ারের দাম কমে যেতে পারে, শেয়ার বাইব্যাক হলে শেয়ারের দাম বেড়েও যেতে পারে, সেটাই আমরা দেখব। তবে ইউজুয়ালি ওভার এ লং পিরিয়ড অফ টাইম শেয়ার বাইব্যাক কিন্তু শেয়ার হোল্ডার্সদের জন্য কিন্তু খুব মূল্যবান হয়ে ওঠে, সেটা কিন্তু অবশ্যই শেয়ার হোল্ডার্সদের ভ্যালু বাড়ায়। এটা হচ্ছে ফ্রেশ স্টপ ফ্রুটস তার বাইব্যাকের দিন ছিল, রেকর্ড দিন ছিল হচ্ছে 2 এপ্রিল, 175 টাকা দাম ছিল, সেটা এখন কমে দাঁড়িয়েছে 140 টাকা। জাইডাস লাইফ সায়েন্সেস 1005 টাকা বাইব্যাক প্রাইস ছিল, এবং রেকর্ড ডেট ছিল হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024, সেটা দাঁড়িয়েছে 1085.7 টাকা। অর্থাৎ ফ্রেশ টপ ফ্রুটসের দাম কমেছে, জাইডাসের দাম সামান্য হলেও 8% হলেও বেড়েছে। অরবিট এক্সপোর্টস
বাইব্যাক প্রাইস ছিল 250 টাকা, রেকর্ড ডেট ছিল 13ই ফেব্রুয়ারি 2024 এবং বর্তমানে দাম কমে গিয়ে দাঁড়িয়েছে 182.3 টাকা। গারওয়্যার টেকনিক্যাল ফাইবার্স বাইব্যাক প্রাইস ছিল 3800 টাকা, রেকর্ড ডেট ছিল 12ই মার্চ 2024, সেটা বর্তমানে দাম 4100, অর্থাৎ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বাজাজ অটো 10,000 টাকা বাইব্যাক প্রাইস ছিল, সেটা মোটামুটি রেকর্ড ডেট ছিল 29শে ফেব্রুয়ারি এবং বর্তমানে দাম দাঁড়িয়েছে খানিকটা কমে, দাম দাঁড়িয়েছে 9,737 টাকা। এমনভাবে বেশ কিছু, এবার কিছু কোম্পানির নাম বলি যাদের দাম প্রকৃত অর্থে বেড়েছে, যেমন হচ্ছে কাবেরে সিড কোম্পানি 725 টাকা বাইব্যাক প্রাইস ছিল 23শে ফেব্রুয়ারি তাদের রেকর্ড ডেট ছিল এবং বর্তমানে দাম বেশ খানিকটা বেড়ে হয়েছে 935.8 টাকা। আর হচ্ছে আর্নল্ড হোল্ডিংস, এটা খুব মজার ব্যাপার, বাইব্যাক প্রাইস ছিল 21 টাকা, সেটা রেকর্ড ডেট ছিল 25শে জানুয়ারি 2024, সেটা 100 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এই কয়েক মাসের মধ্যে, বর্তমান দাম হচ্ছে 49 টাকা। এবার চলে আসি হচ্ছে যে কোম্পানিকে নিয়ে আজকের আমাদের মূল আকর্ষণ, জিপিআইএল। এটা একটা মোরাললেস এই 14,270 কোটি টাকার কোম্পানি, বর্তমানে দাম 10ই জুন ক্লোজিং দিয়েছে 1,049 টাকায়, হাই গিয়েছিল আজকের এই লাইভ হাই গিয়েছিল 1,089 টাকা, লো 52 উইকস লো ছিল 379 টাকা। স্টক পি রিজনেবল 15.2, বুক ভ্যালু 331 টাকা, অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু একটু এক্সপেন্সিভ, 3-এর সামান্য ওপরে। ডিভিডেন্ড ইল্ড এটা না ধরলেও চলে, আহামরি কিছু না, 0.38%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো, 29.7%। রিটার্ন অন ইকুইটিও খুব ভালো, 22.3%। অপারেটিং প্রফিট মার্জিন 24.3। প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও 0.51, অর্থাৎ ইন্ডিকেট করছে কোম্পানিটা আন্ডার ভ্যালুড হলেও হতে পারে। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 23, অর্থাৎ এটার পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। এন্টারপ্রাইজ ভ্যালু 13,451 কোটি টাকা। এবার চলে আসি হচ্ছে গত প্রফিট এবং লস। যদিও মজার ব্যাপার হচ্ছে যে আপনারা যখন গত কয়েক বছর ধরে, এবং যদি শুধু কেবলমাত্র যদি 1 বছরেরই দেখেন বা গত 5 বছরেরই দেখেন, জিপিআইএল এর প্রফিট দেখে কিন্তু গত 13 কোয়ার্টারের প্রফিট দেখে আপনারা বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি জিপিআইএল এর প্রাইস কেন দৌড়াচ্ছে, কারণ তার প্রফিটে কিন্তু ডেফিনেটলি খুব ওপর নিচ করছে, কোনো কিন্তু সাস্টেন্ড কিন্তু প্রফিট ইনক্রিজ করছে না, এবং সেলসও খুব সামান্য কিন্তু ইনক্রিজ করেছে। সেলস যেমন মার্চ 2021-এ ছিল 1,237 কোটি টাকা, সেটা মার্চে বেড়ে দাঁড়িয়েছে মার্চ 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 530 কোটি টাকা, অর্থাৎ মারাত্মক কোনো ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট নয়, কিছুটা বেড়েছে। নেট প্রফিট মার্চ 2021-এ ছিল 327 কোটি টাকা। এই সমস্ত কোয়ার্টারের মধ্যে সবচেয়ে ভালো কোয়ার্টার ছিল জুন 2021-এ, যখন তারা 437 কোটি টাকা প্রফিট করেছিল। কিন্তু তারপর যদি আমরা দেখি যে গত 1 বছর মানে জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং মার্চ 2024, সেখানে কিন্তু প্রফিটটা মোর অর লেস প্রায় একই আছে, ফ্ল্যাট রয়েছে। মার্চ 2024-এ 219 কোটি টাকা প্রফিট, জুন 2023-এ 231 কোটি টাকা প্রফিট, অর্থাৎ প্রফিট নিয়ে মারাত্মক উচ্ছ্বাসিত হওয়ার মতন কিছু নেই। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুব ইন্টারেস্টিং, খেয়াল করে দেখবেন যে হাই শেয়ার হোল্ডিং ছিল প্রমোটার্সদের, কিন্তু হঠাৎ করে সেপ্টেম্বরে তারা বেশ কিছুটা পার্সেন্টেজ শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হয়, 63.26%। ডিসেম্বর এবং সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ কোয়ার্টারে প্রমোটার হোল্ডিং একই রয়েছে, 63.26%, কিন্তু যেহেতু তারা শেয়ার বাইব্যাক করতে চলেছে, তার ফলে প্রমোটার হোল্ডিং বাড়ার সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে হয়তো মার্কেট আরো বেশি উচ্ছ্বাস দেখাচ্ছে। এফআইআই কিন্তু মজার ব্যাপার, এইটা 1 বছর আগেও স্মল ক্যাপ ছিল, সেটা কিন্তু 180% বেশিও কিন্তু বৃদ্ধি পেয়েছে গত 1 বছরে। এফআইআইজ মাত্র জুন 2021-এ ছিল মাত্র 1.15% হোল্ডিং, সেটা 5 গুণ বেড়ে দাঁড়িয়ে মার্চ 2024-এ দাঁড়িয়েছে 5.54% হোল্ডিং, অর্থাৎ এই কোম্পানিটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের নজর কেড়ে চলছে। ডিআইআইজ হোল্ডিং ছিল 1%-এরও কম, 0.99%, সেটা প্রায় 3 গুণ বেড়ে দাঁড়িয়ে, প্রায় 2 গুণ বেড়ে দাঁড়িয়েছে মার্চ 2024-এ 2.08%। পাবলিকের কাছে ছিল 30.35%, সেপ্টেম্বরে বেড়েছিল 30.56%, সেপ্টেম্বর 2023-এ সেটা আবার খানিকটা কমেছে, 1% মতন কমেছে ডিসেম্বর এবং মার্চ কোয়ার্টারে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এফআইআইজরা ইন্টারেস্টেড, ডিআইআইজরা ইন্টারেস্টেড, যদিও পাবলিকের কিছুটা কমলেও কিন্তু প্রমোটার হোল্ডিং কিন্তু মোটামুটি 60%-এর উপর রয়েছে, অর্থাৎ ডেফিনেটলি এটা কিন্তু হেলদি।
এইবার মজার ব্যাপার হচ্ছে শেয়ার প্রাইস, গত কয়েক বছরের শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন। এই বছরে এই জিপিআইএল এর শেয়ারের দাম বেড়েছে 34.89%, গত এক বছরে বেড়েছে 157.19%, গত 5 বছরে বেড়েছে 829.34%, এবং লাস্ট ম্যাক্সিমাম যে ডেটা 5ই মে 2006 থেকে 1610.96% বৃদ্ধি পেয়েছে এই কোম্পানি। তবে গত 5 বছরের সবচেয়ে অবাক করার গ্রোথ দেখিয়েছে জিপিআইএল। এবার আরেকটা কথা বলে দিই, একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন। আমি যে জিপিআইএল নিয়ে আলোচনা করলাম, সেক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হলো এই কোম্পানিটি আমার হোল্ডিংয়ে রয়েছে, তবে আমার পরিবারের অন্যান্য সদস্যদের হোল্ডিংয়ে নেই, এবং হতে পারে এই কোম্পানি নিয়ে আমি বন্ধু বান্ধবের মহলে আলোচনা করলেও করে থাকতে পারি, এবং যদি ভবিষ্যতে আমি স্টকটা কিনি বা যদি বিক্রি করি এবং যদি আমার সেই সময় পোর্টফোলিওতে থাকে, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা গেল একটা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লেমার, সেটা হচ্ছে দেখুন, এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের শেয়ার বাজার সম্বন্ধে তাদের মানে অ্যাওয়ারনেস বাড়াবাড়ি হচ্ছে এর মূল উদ্দেশ্য। এখানে শেয়ারের কোনো বাই সেল রিকমেন্ডেশন নেই, কোনো কিন্তু সাজেশনস নেই বা অ্যাডভাইস নেই। এটা একটা। আরেকটা যেটা আমি সবসময় বলে থাকি, যে যদি এই এপিসোডটা মনে হয় আপনাদের ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দেবেন, তাতে আমার কিন্তু উৎসাহ বৃদ্ধি হয়ে থাকে। আরেকটা ব্যাপার, যদি মনে হয় এই এপিসোডটা মানুষের কাজে লাগবে, বাঙালির কাজে লাগবে, তবে দয়া করে এটা নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। এবং যেটা আবার বলা, যে প্লিজ এই এপিসোডটা যদি আপনাদের সত্যি মনে হয় কাজের, তাহলে এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, এটা কিন্তু খারাপ লাগে। আজকের জন্যে শুভরাত্রি। এবং শেষ যে কথাটা বলা, যে এই ধরনের বাইব্যাক ভালো ভালো কোম্পানির ক্ষেত্রে কিন্তু রিপিটেডলি হয়ে থাকে, সেটা কিন্তু তার ফিনান্সিয়াল স্ট্রেংথ দেখায়। এইটুকুনি বলা। আজকের জন্য নমস্কার।